অনুষ্ঠানটির সহযোগী নিবেদন গোদরেজ সেলফি শ্যাম্পু হেয়ার কালার মাত্র 50 টাকায় নতুন কালো হিট, কোনো গ্যাস ছাড়াই। বাড়ি একটা, সুযোগ একটা, সেই জন্য সিমেন্টও দেশের নাম্বার 1। আল্ট্রাটেক, ইন্ডিয়াজ নাম্বার 1 সিমেন্ট। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে আমাদের অত্যন্ত পরিচিত, অনেক দিন বাদে তার সঙ্গে কথা বলবো বিপ্লব চট্টোপাধ্যায়, যার কোনো ভূমিকার দরকার নেই। বিপ্লবদা, আবার আপনাকে টাফ টক উইথ ঋতব্রততে স্বাগত। খুব বাজে দিনে ডাকলি, কিন্তু কারণ হচ্ছে যে মানুষটা সম্পর্কে বলবার জন্য এসেছি অত্যন্ত কাছের লোক, মানুষ, লোক নয় মানুষ বলে মনে করি, প্রকৃত অর্থে মানুষ, সেরকম একটা লোক মানুষ বাবা ভাবা যায় না। হ্যাঁ, সরি। আমি শুনছিলাম বিপ্লবদা প্রতি মুহূর্তের খবর আপডেট আপনি টেলিভিশন পর্দার সামনে বসে আছেন, ফোন করছেন, খবর নিচ্ছেন প্রতিনিয়ত। বুদ্ধবাবুর সঙ্গে বোধহয় আপনার সম্পর্কটা দীর্ঘদিনের। অনেক দিনের বলতে গেলে একটা সময়ে মির্জাপুর স্ট্রিটের মোড়ে, মানে হ্যারিসন রোড মির্জাপুর স্ট্রিটের মোড়ে একটা ছোট্ট চায়ের দোকানে, ওখানে কিছু সংশ্লিষ্ট মানুষরা যেতেন, মানে আমি তখন নগণ্যতম লোক আর কি, তা তাদের ওখানে আড্ডা মারতে আমিও যেতাম। ফলে আমার জীবনে যেটুকু সমৃদ্ধ আমি হয়েছি, যেটুকু, ওই সব এখন ওই অর্বাচীনদের সঙ্গে কথা বলতে হচ্ছে, পাগলা লোক তোরা, এইসব মানুষের কাছে আসতে পেরে আমি সত্যি বলছি বাবা মায়ের অশেষ আশীর্বাদ যে ওদের সান্নিধ্যে যেতে পেরেছি। তখন থেকে আমার সঙ্গে যোগাযোগ, তবে যোগাযোগটা পরবর্তীকালে বেশি হয়, কিন্তু আমি মানুষটাকে চিনতাম, তার কথাবার্তা শুনতাম, তো এখান থেকে কমিউনিজমের খানিকটা হয়তো শিখেছি, জানি না, কিচ্ছু জানি না, কিন্তু তবু বলবো যে একবার চেষ্টা করেছি আর কি। ওই ছোট্ট চায়ের দোকানে তার মানে একটা জমজমাট আড্ডা হতো, দর্শন নিয়ে কথা হতো, রাজনীতি নিয়ে কথা হতো। তখন যারা আসতেন চায়ের দোকান, এখন তো সেসব উঠেই গেছে, তারা কিন্তু প্রকৃত অর্থে মানুষ, তারা এই আড্ডা মানে ফালতু আড্ডাতে যেতেন না, কোথায় বোম বাঁধবো, কার বাড়িতে বোম মারবো, এই আড্ডা ছিল না। সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, খেলাধুলা নিয়ে, সিনেমা নিয়ে, থিয়েটার নিয়ে কথা হতো। প্রকৃত আড্ডা যাকে বলে সেটা আর পেলাম না, সেটা হারিয়ে গেছে আমাদের আশা করি প্রত্যেকের জীবন থেকে হারিয়ে গেছে, শুধু অনুব্রত মণ্ডল বাদ দিয়ে, ওই নাম লোক বাদ দিয়ে হারিয়ে গেছে। এইসব নাম বলা যাবে তো? না, আপনার যেটা মনে চাইবে তাই বলবেন। আমি বিপ্লবদা কয়েকদিন ধরে দেখছি, মানে বেশ কিছুদিন ধরে দেখছি আপনি সাংবাদিকদের খুব অর্বাচীন বলছি এই কারণে, দুজন সাংবাদিক আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনকে সরিয়ে দিয়েছিল ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে। আমার তো বলার দরকার নেই, তোমরা বেশি জানো। আমরা কি করছি, গাধার মতো বসে আছি, মুহূর্তে দেখছি খালি সমস্ত রকম নোংরামে চ্যানেলে আসছে, বলছে নোংরা, কিন্তু কেউ কিছু করতে পারছি না। তো কি বলবো আমি, একটা রিপোর্ট, একটা জোর নেই, জোশ নেই, একটা এত নোংরামো সবাই দেখতে পাচ্ছে। আমি একটা ছোট্ট গল্প সময় আছে, অবশ্যই। আকবর বাদশা একদিন ঢুকে বললেন আমার রাজ্যে মৃত্যু কারা আছে, তা কেউ বলতে পারছে না, তো বললো বীরবল তুমি বলো। বললো আমাকে 2 দিন সময় দিন। নাও, বললো আপনি ঢেরাপিটি দিন রাজ্যে, কাল মানে ভোরবেলা থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যমুনার একটা জায়গা বলছে, ওইখানে আসতে বলবেন। আকবর সাহেব বাদশাহ দিলেন, ঢেরা পাঠালেন, না আবার বাদশাহ ঢেরা প্রত্যেকের কাছে, আর বললো একটা ভাঙা খাটি আর কিছু নারকোল দড়ি দেবেন আমাকে, পাঠিয়ে দিল। এবার ফার্স্ট আকবর নিজে গেলেন, দেখলেন বীরবল একটা নারকোল দড়ি নিয়ে খাটিয়াটা বাঁধছেন। তুমি জিজ্ঞেস করলেন, বললেই তো বাদশাহ আপনি পাঠিয়ে দিয়েছেন, ওই নারকোল দড়ি দিয়ে খাটিয়াটা বাঁধবার চেষ্টা করছে। বললো ভাঙা খাটিয়া, বললো চেষ্টা করছি, চলে গেল। এই পরের দিন গেছে, বলছে একটা দিন সময় তো চেয়েছিলাম, আমায় গোনবার সময় নেই, আমি কালকে বলবো আপনাকে। পরের দিন গেছেন বাদশাহ, বলো। আকবর একটা লিস্ট চোটাই করেছে, তাতে নাম করে ভাস দেখে আকবর বাদশার নাম। বললো তোমার এত বড় সাহস, তুমি আমাকে অন্ধ বললো? বললো বলবো না, আপনি এলেন, দেখলেন যে আমি খাটিয়া বাঁধছি, ভাঙা খাটিয়া, তাও জিজ্ঞেস করলেন কি? তা আপনাকে, আমাদের দেশের লোকরা অন্ধ হয়ে গেছে, অন্ধ, কিছু করতে পারছি না আমরা, সবাই বড় বড় বিত্তজন এসে গেছে, টাকা পাচ্ছে আর করে যাচ্ছে,
টাকা পাচ্ছে আর বলে যাচ্ছে। আশ্চর্য। সরি ভাই। না, আমি দেখছি বিপ্লবদা, আপনি তো পঞ্চায়েত নির্বাচন দেখলেন, মহানায়ক অসাধারণ হয়েছে, পুরস্কারও দেখলেন, অসাধারণ। পরপর ঘটনাগুলো তো সবই দেখছেন। দেখেই যাচ্ছি অন্ধ হয়ে। কিন্তু কোথাও কোথাও অনেকে বলেন যে বিপ্লব চট্টোপাধ্যায় মানে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, এটা হয়ে যাচ্ছে না তো? তাই তো হচ্ছে, কারণ তাকে দেখতে পাচ্ছি না, যে কারণটা সেটা দেখুক। কই আমি তো যে শুদ্ধ কাজ করে, ভালো কাজ করার চেষ্টা করে, তাকে তো কিছু খারাপ বলি না। আমি কেন বলতে যাব? ডক্টর বিধান রায়ের সঙ্গে আমার একটুখানি একটা ব্যাপারে আলাপ হয়েছিল। মানে আমার দাদু তখন নার্সিংহোমে, উনিও সেই নার্সিংহোমে যেতেন, নার্সিংহোমে তার সামনে একটা বাড়িতে যেতেন। তা আমি দাদু ভাই বলতাম, ওনাকেও দাদু বলতাম। স্বাভাবিক, ওইরকম একটা মানুষ, টাওয়ারিং ফিগার। বাবা। তো আমি বললাম যে সবাই পুলিশ নিয়ে আসে, তুমি তো আসো না। উনি একটা কথা বলছেন, দাদু ভাই আমি তো লোকের ভালোর জন্য এখানে এসেছি, লোক ভালো করবার জন্য। তা আমি যদি ভালোই করি তাহলে আমার পেছনে পুলিশ থাকবে। পুলিশ তো দেখে চোরেদের পেছনে। আজকে সেটা দেখতে পাচ্ছি। এটা আমি বলিনি, বিধান রায় বলে গেছেন, স্বর্গত বিধান রায়। বিধান রায়কে আপনি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, আমি ইচ্ছে করি তোমার পেছনে তুমি বলতাম, তুমি বলতাম মানে ওই আম তো আর কি, পুলিশ নিয়ে ঘুরো কেন? আমি তো জানি না কিছু তখন, কে মুখ্যমন্ত্রী কে কি আমি তো বুঝি না। আমার বাবা দীর্ঘদিন ডক্টর এস.আর. চন্দ্র নার্সিংহোমে ছিলেন, সেখানেও একটা বাড়িতে, সামনে একটা বাড়িতে উনি আসতেন। সেই সময় তখন একটা সার্জেন নিয়ে আসতেন, খালি কোনো প্যাপু কিচ্ছু থাকতো না। আজকে 21 খানা গাড়ি নিয়ে যাচ্ছে, এই তো অবস্থা আমাদের। বিপ্লবদা, আমি একটু পুরনো সময় ফিরে আসছি। কলেজ স্ট্রিটের সেই ছোট্ট চায়ের দোকান, সেই দোকানে আপনাদের আলোচনা হতো, গোটা পৃথিবী নিয়ে আলোচনা, রাজনীতি, দর্শন, অর্থনীতি, সাহিত্য, সিনেমা, কবিতা কিনা ছিল। সেই যে চায়ের দোকান, তারপর তো অনেক গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়েছে, তারপর তো মুখ্যমন্ত্রীও হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য বোধহয়, তার সঙ্গে একটা বোধহয় প্রগাঢ় একটা বোধহয় আত্মজ যোগাযোগ আপনার রয়েছে। ছিল তো বটেই 100 বার। প্রথমত আমি তখন তো থাকতাম একটা ছোট্ট জায়গায়, তা বহুবার বাড়ির চেষ্টা, ফ্ল্যাটের চেষ্টা করে সরকারি পাইনি, সেভাবে পাইনি। এমনকি জ্যোতিবাবুর রেকমেন্ডেশন রিজেক্ট করে দিয়েছিলেন। আমি বলেই দিচ্ছি সব, এই কি বলে আমাদের অশোক ভট্টাচার্য মহাশয়ের চিঠি আছে আমার কাছে এখন। তো যাই হোক, পরবর্তীতে যাত্রায় রাজ্যকে কষ্ট করে আমি একটা মানে ঈশ্বরের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে একটা ফ্ল্যাট তৈরি পেলাম। তা আমি বুদ্ধকে বললাম যে ওই ফ্ল্যাটটা একটু যাবেন কেন? বলে যাবো তো, কিন্তু কি ব্যাপার? ফ্ল্যাটটা পেয়েছি, তৈরি করেছি নিজের টাকায় রাজ্যকে। উনি আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, ইউ শুড বি প্রাউড অ্যাবাউট ইট। এই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। আমায় কারোর কাছে হাত পাততে হয়নি, ইভেন সরকারের কাছে ওই সেন্সে চেষ্টা করেছিলাম, পাইনি। তো যাই হোক, জ্যোতিবাবু বলেছিলেন তোমায় কেন দিচ্ছে না? এই হচ্ছে আমাদের সরকার। আজকে চমকে যাবে সবাই, বলে অনেকে যে বিপ্লব তো প্রচুর পেয়েছে একটা ছেলেকে। আমার তো মুখের কথা তুই জানিস খানি, তুই বললাম অবশ্যই, সেই সেটা হচ্ছে আমাদেরই পরিচিত একটি ছেলে, অলোক রায়চৌধুরী বলে, সে নাটক টাটক করতো, একটি দলে ছিলেন। আমি যখন প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম, উপনির্বাচনে, শুনলাম পাড়ায় সবাই বলছে আমি নাকি 2.5 লাখ টাকা নিয়েছি সিপিএম এর কাছ থেকে। আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, তুই তো চিনিস খানিক আমাকে, এখনকার নয় আর তখনকার দিনে। তো একদিন পেয়েছি রাসবিহারী মোড়ে, যেখানে ট্রাম লাইন যাচ্ছে, আর প্রথমে একটা দিলাম। তারপরে ওখানে তো আমারও চেনা, সবাই দিচ্ছে না, ভিড় হয়ে গেল। আর তেড়ে খিস্তি আরম্ভ করলাম, কাঁচা খিস্তি যাকে বলে, তুই আমাকে দেখা কোথা থেকে। তো সবাই ছুটে এলো। তবে ওদের দলের ছেলে বল, কি আবল তাবল বলছি, বিপ্লব কিরম কথা বলছিস কেন? দিয়েছি। তো আজ যদি আমার গর্ব এটা, আমার বাবা মার কাছ থেকে যেটুকু শিক্ষা পেয়ে, বিশেষ করে বাবার কাছ থেকে এসব ব্যাপারে। মা এটা ব্যাপারে ছিল, মা সাহিত্যের ব্যাপারে ছিল, লেখাপড়ার ব্যাপারে ছিল, যার থেকে আমি শতহস্ত দূরে। তো ফলে আমার কাছে এইটা, চোরকে চোর বলতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। তাতে আমার ফাঁসি হোক, গঙ্গায় ফেলে দিক, সাঁতরে মরে যাই, তাতে আপত্তি। চোরকে আমি চোর বলবই। অবশ্যই। বিপ্লবটা একটা সময় তো ছিল চোরদের সরকারে থাকবো না বলে বুদ্ধদেব ভট্টাচার্য বেরিয়ে গিয়েছিলেন।
সেটা ওনার ব্যাপার, আমি ওনাকে তো অস্বীকার করতে পারবো না। নিশ্চয়ই উনি কিছু বুঝেছিলেন, বুঝেই তার মানে কি মানে চোরেদের সরকারের একটা পরম্পরা আছে মনে করেন? পরম্পরা বলে নয়, কিন্তু ওনারও তো তখন অত্যন্ত অসুবিধে হয়েছিল, অত্যন্ত। আমি কি ব্যাপারে তো বলতে, পার্টির ব্যাপারও জানি না, কিছুই জানি। সেই জন্য ওনার মতো মানুষ সেই জন্যই বলতে বাধ্য, তবে না বললেও পারতেন বলে মনে হয়। কিন্তু ওনার ব্যাপারে কোনো সমালোচনা আমি করতে পারবো না। উনি সব কিছু বুঝে সুঝেই কাজ করেন, না বুঝে হয়তো একটু বেশি আবেগপ্রবণ অধ্যত্ত ছিল একটু। যেমন একটা ছোট্ট এই সিগারেটটা, যেটার জন্য আজকে ওনার এই অসুস্থতা, সেই সিগারেটটা সবাই খেতে বারণ করে, ডাক্তাররা সবাই খেতে বারণ করে, উনি শোনেননি, খেয়েই যেতে। আমাকে একবার বলেছিল সিগারেট অফার করতে, আমি তো সিগারেট অনেকদিন ছেড়ে দিয়েছি। তো আমায় বললো, বাবা আপনার এত চরিত্রের দোষ হয়েছে জানতাম না তো। বললাম কেন? না আপনি সিগারেট খেয়েছেন। না আপনিও ছাড়ুন, ভালো কথা বলছি, ছেড়ে দিন আপনি। না ঠিক আছে, এই বাস, এই ছেড়ে দিয়ে অবস্থা। কিন্তু উনি একবার ভাবলেন না যে ওনার উপর একটা দেশ, একটা রাজ্য তাকিয়ে রয়েছে, একটা রাজ্য তাকিয়ে আছে এই মানুষটার দিকে, সেইটা উনি ভাবলেন না। আপনি কি মনে করেন 2011 সালের পর বাম আন্দোলনের ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ আর বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, এটা বোধহয় একটা বিরাট বলা যেতে পারে পার্থক্য রয়েছে? নিশ্চয়ই। প্রথম কথা, সত্যি কথা বলতে গেলে আমাদের বামপন্থীদের এখনো কিছু নেতা নেত্রী আছেন হয়তো, কিন্তু আমি সেরাম লোক দেখতে পাচ্ছি না। যেমন আমি নাম করি অনিল বিশ্বাস কোথায়, সুভাষ চক্রবর্তী কোথায়। আমি বুদ্ধবাবুকে তো খারাপ বলতে পারবো না, কিন্তু তার দিকটা অন্য। তিনি অত্যন্ত সংবেদনশীল, মানুষকে অত্যন্ত শ্রদ্ধা করেন। এবং আমার একটা ছোট্ট ঘটনা বলছি, রূপায়ণের ব্যাপারে একটা ঝামেলা হয়েছিল, তখন আমার সঙ্গে একটু যোগাযোগ তো ছিল। তবে আমি বললেন একটা মিটিং ডাকছি, আপনি থাকবেন না? ডাকবেন, কোথায় হবে? নন্দনে। আমি কেন নন্দনে? কেন? রূপায়ণের মিটিং রূপায়ণে হবে, আপনি নন্দনে রাখছেন কেন? যাই এইসব। আমায় বললেন কি, না আমি না চোরদের ঠিক চোর বলতে পারি না। না আপনি আছেন কেন? এরকম মানুষ আর কি। এইসব মানুষ, আমার যে ব্যক্তিগত ধারণা, অ্যাডমিনিস্ট্রেশনে এই দিকটা আসা বোধহয় ঠিক নয়। তবে উনি একবার বলেছিলেন, যখন উনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হলেন, বললেন ভালো হলো আমার হাতে কবিতাও রইল, ডান্ডাও রইল। কবিতা ছিল কিনা জানি না, আইএনসি ছিল, তথ্য সংস্কৃতি। না সেটা না, উনি বললেন যে আর দুটোই হলো, মানে মুখ্যমন্ত্রী হলো, আইনসি কলম ধরেন যেটাতে। তাই বললাম যে কলমটা ধরেছেন কিনা বলতে পারবো না, তবে ডান্ডাটা ধরতে উনি পারেননি। আমি অত্যন্ত করে বলছি, সত্যি বলছি, আরো কঠোর হওয়া উচিত ছিল। জ্যোতিবাবু যখন বলেছিলেন, যখন ওই রাইটার্সের মধ্যে মহিলা বসে পড়েছিলেন, তো ওনাকে খেতে যেতেন জ্যোতিবাবু বাড়িতে, সিকিউরিটি পুলিশ স্যার আপনি পেছন দিয়ে চলুন। কেন পেছন দিয়ে যাবো কেন? না ওই মহিলা বসে আছেন, তুলে দিন, এই চুলের মুঠি ধরে তুলে দিয়েছিল। এইটার বুদ্ধবোধ ছিল না। তাহলে আরো আমাদের মধ্যেও দু একজনকে বড্ড বেশি খাতির করেছেন, যারা তিনি আমাকে দু একজনের কথা বলেছিলেন, নাম করেই বলছি। যখন আমার তো ন্যাংটার নেই বাটপাড়ের ভয়, যখন আমি রাজবেরি বিধানসভা বললো আপনি তাপস পাল কেন? আমি বললাম তাপস আমাদের লোক নয়। বললো না তাপস আমাদের লোক। আনলাম না, আপনি রাইটার্সে বসেন জানেন, আর আমি ওর সঙ্গে মিশে জানি, বলে ওইটা বলবেন না। আজকে বুঝতে পারছেন নিশ্চয়ই। যাই হোক, যে তাপস কোথাকার লোক, তাপসকে আমি চিনি, আমি অন্য কারোর কথা, কিন্তু আমার দলে মানে আমার সংশ্লিষ্ট যারা, তাদের আমি চিনি না। তাদের নোংরামি, তাদের গুন্ডামি, তাদের বদমাইশি, তাদের ভালো আমি চিনব না, এটা হতে পারে? আমার তো 40 বছর হয়ে গেল এখানে। মানুষকে ওই সেন্সে বলতে গেলে চাল টিপলে বুঝে দেবো সে কে, সে কি ধরনের জিনিস, মজা। কিন্তু উনি ভীষণ সংবেদনশীল, মানুষের খাওয়ার পরটা উনি দেখতে চাননি, কিন্তু সেই অবস্থা তো করতে পারলাম না, আমরা করতে পারলাম না। মানুষ সত্যি কঠোর ব্যাপারে, আমি সত্যি বলছি ব্যথিত, খুব ব্যথিত। আজকেই একটা গাড়িতে আসছিলাম, সে ছেলেটা বাচ্চা ছেলে, সে অদ্ভুত। আমি দাদা পলিটিক্স বুঝি না, কিন্তু সত্যি কথা বলছি, এদের দিয়ে কিছু হবে না, সেই লোকই পাচ্ছি না আমরা।
ওই একটা উদয়ন পণ্ডিত দরকার যে বলবে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। সে উদয়ন পণ্ডিতও পাচ্ছি না, কিছুই হচ্ছে না। আমি তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথা। বিপ্লবদা, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। সুব্রত মুখোপাধ্যায়কে আমরা দেখেছি, অনেক বুদ্ধদেব বেটার ছিল। ভট্টাচার্যকে দেখলাম। কোথাও কি বঙ্গ রাজনীতিতে, আমি খুব প্রতীকীভাবে বলছি, সাদা পাঞ্জাবি ধুতি পরহিত এই মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক তাদের সংখ্যা কমে যাচ্ছে? না, তা নয়। এখন হচ্ছে কি, আমরা তো অ্যাকচুয়ালি ব্রিটিশ করি, ওদের দেখেই শিখেছি। সাদা পাঞ্জাবি পরে কিসের জন্য আমি জানি না, বা আমিও যে কদিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আমিও সাদা পাঞ্জাবি পরতাম। আমার মনে হতো যে মানুষের বোধহয় কাছে যাওয়া যায়, প্যান্ট শার্ট। তবে সূর্যকান্ত মিশ্র তো পারেন অনেকেই, কিন্তু আমার মনে হয় প্যান্ট শার্টের সঙ্গে সাদা পাঞ্জাবির কোনো যোগাযোগ আছে কিনা বলতে পারবো না। কিন্তু নেতা হতে গেলে বোধহয়, আমার তো দৃষ্টিতে সব দেশেই বোধহয় নেতা হতে গেলে এরকম একটা এই সাজটা সাজতে হয় বোধহয়। প্যান্ট শার্টটা বোধহয় না পরলেও চলে তাদের, জানি না। তার মানে আপনি, আপনার কথা থেকে এটা খুব স্পষ্ট। দেখুন, গত এক দশক ধরে, এটা আপনি মানুন না মানুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ রাজ্যে কোনো মুখ নেই। সেক্ষেত্রে সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যই একমাত্র বোধহয় ছিলেন বিরোধীদের সেই জায়গাটা ছিলেন। আমি জানি যে মার্কসীয় যারা তত্ত্বে বিশ্বাস করেন, এবং লেনিন স্বয়ং লিখেছেন একজন মানুষ, ব্যক্তি, তিনি একা কিছু করতে পারেন না। কিন্তু কোথাও কোথাও এটাও তিনি বলেছেন, কোথাও কোথাও এক একজন ব্যক্তি ঐতিহাসিক ভূমিকা পালন করেন। শুধুমাত্র স্বাস্থ্যের কারণেই বুদ্ধদেব ভট্টাচার্য সেই ভূমিকা পালন করতে পারলেন না বলে বাম আন্দোলন পিছিয়ে গেল পশ্চিমবাংলায়, মানেন? 100 বার। তবে আর একটা ব্যাপার হচ্ছে, উনি তো সে বারবার বলছে সংবেদনশীল। একটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা আরো অ্যাগ্রেসিভ হতে হয়। এক সংবিধানে এই কি বলে অ্যাডমিনিস্ট্রেশনে এতটা কান্নাটা বোধহয় চলে না, চলে না। কঠোর হতে হবে, এমনকি সন্তানের ক্ষেত্রে কঠোর হতে হবে। যেমন আমি ছোট্ট, যদি এটা কোনো, আমার ছেলেকে কিন্তু কোনোদিন আমি কোনো কলেজে ভর্তির ব্যাপারে আবেদন জানাইনি। তবে হ্যাঁ, অন্য একটা ছেলের ব্যাপারে বলেছিলাম, কারণ আমি জানতাম ছেলের আজকে সে এমকম পাস করেছে ফার্স্ট ক্লাস দিয়ে। শৈলেন্দ্র সরকারের ভর্তির জন্য বলেছিলাম, উনি সঙ্গে সঙ্গে ঠিক করেছিলেন। আমার সেটাই বলা হলো যে আমি দেখুন কাউকে খারাপ বলি না, যে যেটাতে আবেদন করেছে আপনাকে আপনি দিয়েছিলেন, সে আজকে এমকমে ফার্স্ট ক্লাসকে বেরিয়েছে। তবে এটা কমজোর আমার। আমি আজ অব্দি তো বলছি, কোনো রকম আমি তো আমার ছেলেকে পর্যন্ত কোনো ভালো স্কুলে ভর্তি করাতে পারিনি বা করাইনি, যদিও তার যথেষ্ট ছিল, সুযোগ ছিল, বা সেই জায়গায় পেয়েছিল, রেজাল্টও ভালো ছিল। কিন্তু আমি কোনোদিন অ্যাপিল করিনি যে আমার ছেলেকে এইভাবে করে। ওইটা আমার ভীষণ লাগতো যে ওর ছেলে ভর্তি হয়েছে, আর আমার ছেলেও তেমনি কোথাও কিন্তু বলেনি সেইভাবে যে আমার ছেলে, আমার বাবা বিপ্লব চ্যাটার্জি, এইভাবে বলেনি। হ্যাঁ, জেনেছে পরে তারা, আর জেনে তারা যদি আলাদা পায় তার খাতের কষ্ট, তো আমার কিছু দোষ নেই। তার বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ ছিল, তারা খুবই ভালোবাসতো আমাকে, কাউকে বলতো, এই আর কি। কিন্তু নন্দীগ্রামের ঘটনার পর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, সত্যি কি ব্যথিত ছিলেন উনি? ব্যথিত ছিলেন সেটা, কিন্তু যে কারণে আমার শেখার, যেমন উনি বলেছিলেন যে ওই কি লক্ষণ শেঠ, আজকে বুঝতে পারছি তো লক্ষণ শেঠদের কি দরকার, সুশান্ত ঘোষকে কি দরকার, উনি বুঝতে পারছেন তো। তো যাই হোক, ব্যথিত ছিলেন নিশ্চয়ই, বলেছেন, পরের বিষয়ে বলেছে ভুল হয়েছে, সেটা স্বীকার করেছেন। এখন সেটা তো লোকে খারাপ ভাবে, তা জ্যোতিবাবু তো বলেছে ঐতিহাসিক ভুল, সেটাও খারাপ, তাহলে সবই খারাপ। তো সেই ভুলটা জ্যোতিবাবু যদি না হতো, সোমনাথ চ্যাটার্জি আমাকে নিজে বলেছেন তার বোলপুরের বাড়িতে বসে, বিপ্লব আমরা খুব ভুল করেছি, প্রথমত কম্পিউটার না দিয়ে আমরা তো লড়াই করেছি, কিন্তু আজ বুঝতে পারছি আমি এক পা ফেলতে গেলে এরম ভুল আমাদের প্রচুর আছে। আর একটু ঠিক মতো ওই তত্ত্ব কথাগুলো না বন্ধ করতে হবে। কার্ল মার্কস যা বলে গেছেন, আজকের দুনিয়ায় সেটা হয় সম্ভব? কার্ল মার্কস বেঁচে থাকলে তার নিজের থিওরি পাল্টে ফেলতে জোর গলায় বলে, হ্যাঁ আমার থেকে অনেক তাত্ত্বিক লোক রয়েছে যারা সুযোগ বুঝে অন্য দলে চলে যায়, সব দেখতেই পাচ্ছি, কিন্তু কার্ল মার্কস বেঁচে থাকলে উনি নিজের থিওরি পাল্টে ফেলতে। এটা চলে না। যেখানে আমাদের সময় কি ছিল, আমি যখন ছোট ছিলাম বা একটু জ্ঞান টান হয়েছে, 2 না 3টে দল ছিল, কংগ্রেস জোড়া বলদ,
কাসেদানের শীষে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর কিছু ওই হিন্দু মহাসভায় আমার যেটা ভেঙে জনতা হয়েছে বলা যেতে পারে। আর আজকে 63টা দল, আজকে এই দলেও থাকছে, কালকে চলে যাচ্ছে। সবচেয়ে বড় সকালে এক দলে থাকছে, বিকেল। এর পরেও সংবিধান পাল্টা যে বলুক তোমাকে 5 বছর থাকতেই হবে একটা দলে, এবং তুমি কোনো ইলেকশনে যোগ দিতে পারবে না। তুমি তো কি করে বলবে? আমি একজনকে বলেছিলাম, আমি যখন রাসবিহারী বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম, তো যদু ভট্ট লেন, আমি নাম করে বলে দিচ্ছি, এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন, বেরিয়েছি বলেন, তখন অসীম চ্যাটার্জি চলে গেছিলেন সিপিএমে, উনি আমার ইলেকশন, আমি বারণ করেছিলাম আপনি বেরোবেন না আমার সঙ্গে, আপনি তো যাই হোক, এক ভদ্রমহিলা লাফিয়ে বেরিয়ে বলে, আরে দূর মশাই, আপনি তো আগের বেলা ভোট দিতে বারণ করছেন নকশালে, আজকে ভোট চাইছেন, হতে বাধ্য। তুমি কালকে গেলে ওর হয়ে ভোট চাইতে, আজকে যাচ্ছে আরেকজন। তার তোমাদের নীতিটা কি, আদর্শটা কি? তাহলে নীতিহীন, আদর্শহীন, এইভাবে রাজ্য চলে? কোনো রাজ্য চলে না। অনেকে বলেন আপনার নির্বাচনে দাঁড়ানোর পেছনে বুদ্ধদেব ভট্টাচার্য তার সায় ছিল। সাজেস্ট করেছেন, এটা ঠিক। হয়তো উনি বলেছেন মানুষটা সৎ, আমি সত্যি বলছি, হয়তো দুষ্টুমি করেছে, অল্প যে করিনি তা বলছি না, একদম কেন মিথ্যে কথা বলবো, কিন্তু ওই ধরনের কারোর ক্ষতি আমি কোনোদিন চাই আমি তো বললাম, আর্টিস্ট ফোরাম থাকালে আমাদেরকে তখন টাকা বেরিয়েছে, হিসেব তাই পাই দিয়ে দিয়েছি। এবং ওই তো বললাম, একজন বন্ধু সে টাকা নিয়েছে, আমার টাকা ফেরত দে, এ ভাই আমাদের টাকা নয়, সবাই টাকা ফেরত দে, তুই ছেড়ে দে না, পারবো না। ফলে আমার কাছে ওইটা পাবে না। আমি তো বলছি, আমার ছেলেকেও ভর্তি করাইনি আমি কি হয়তো একটু পারতাম, খানিকটাও সুপারিশ করলাম, কিন্তু আমি পারিনি। আমি অবশ্যই জানতে চাইবো যে আপনি যখন রাজনীতিতে ছিলেন তখন কাটমানি এবং পুরস্কার এগুলো নিয়ে কি করেছিলেন, এগুলো জিজ্ঞেস করবো, এবং অবশ্যই জিজ্ঞেস করব আপনাকে সেই প্রশ্ন, যেই প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কি বুঝছেন, কি দেখছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে।